পরীক্ষা কতজন দিল? দেখি একটু। Want to go through more, but we have time constraint. We have not that much of time আমাদের কন্টিনিউ করার জন্য, বা টাইমের চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের তো স্কোপও হচ্ছে না ক্লাস নেওয়ার। তোমাদের আহ, যে অবস্থা, তাতে বেশি পড়াইলে বিপদ বাড়তে পারে, সে নিয়েও সমস্যা। তার কারণে আমরা এই স্লাইডেই শেষ করে দিব। আজকে হয়তো কিছুটা পড়াবো, আমাদের হয়তো এটার বাকি রিমেনিং পার্টটা আমরা নেক্সট একদিন বা 2 দিন পরে আমরা শেষ করে দিব। তো যদি আমরা ধরি যে হ্যাঁ আর পড়ানো যাবে না, সম্ভব না, তাহলে দিস ইজ দ্য লাস্ট স্লাইড। এবং যদি লাস্ট স্লাইড বলি, তাহলে এটা হলো আমাদের পিয়ার টু পিয়ার সিস্টেম। এবং পিয়ার টু পিয়ার সিস্টেম ইজ, কি বলবো, এটা একটা ওয়ান্ডারফুল ডিসেন্ট্রালাইজ সিস্টেম। যদিও আহ, এটা মাঝখানে একটু পপুলারিটি হারাইছে এই কারণে যে যারা আসলে এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে লাইক করে না, যারা সেন্ট্রালাইজ সিস্টেম ক্রিয়েট করতে চায় বা সেন্ট্রালাইজ সিস্টেম ক্রিয়েশনের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করতে চায়, তারা আসলে একে বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে বিভিন্ন ধরনের কোম্পানি গুলাকে বা তাদের প্রোটোকল অ্যালগোরিদম গুলাকে সাপ্রেশনে ফেলানোর চেষ্টা করছে, বা এটা যাতে ইভলভ করতে না পারে, এটা ফ্লারিশ করতে না পারে এই সার্ভিসটা, সেদিকে তারা বেশি মনোযোগী হয়েছে, বড় বড় জায়ান্ট কোম্পানি গুলা, যাতে করে তারা এই ডিস্ট্রিবিউটেড সিস্টেম হলে তাদের লস হয়, তাদের মার্কেট ডোমিনেট করতে সমস্যা হয়। এইটাই তার মানে, দিস দিস ইজ দ্য পোটেনশিয়াল একটা এনভায়রনমেন্ট, একটা নেটওয়ার্কিং সিস্টেম বা ওয়ার্ল্ড নেটওয়ার্কিং সিস্টেম, যেটা আসলে বা বলা যায় নেক্সট জেনারেশন একটা অ্যাপ্লিকেশন সেটা বের করবে, এবং সেটা কেউ এটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে পারবে না। এটা সবাই এখানে সেম বেনিফিশিয়ারি হবে। এরকম একটা নেটওয়ার্কিং কনসেপ্ট হচ্ছে পিয়ার টু পিয়ার। তো আমাদের কন্টেন্ট যদি আমরা ধরি যে মেইনলি ডেসক্রাইবিং ক্লাসিফাইং পিয়ার টু পিয়ার, কি ধরনের ক্লাসিফিকেশন হতে পারে, রিসোর্স লোকেশন এন্ড পিয়ার টু পিয়ার সিস্টেমে জেনারেল কনসেপ্ট, আনস্ট্রাকচার পিয়ার টু পিয়ার সিস্টেম যেমন নুটেলা, হায়ারার্কিক্যাল পিয়ার টু পিয়ার সিস্টেম, এটা এক ধরনের স্ট্রাকচার, ফার্স্ট ট্র্যাক বিয়ার করতেছে, বা স্ট্রাকচার পিয়ার টু পিয়ার সিস্টেম যেটা ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবল, কর্ড বা বিট টরেন্ট যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো আছে, তারা এখানে করতেছে। এবং কম্পেয়ারিং এই সিস্টেম গুলা করবো। তো উই ফোকাস অন ফাইল শেয়ারিং এন্ড অ্যাজ এন এক্সাম্পল অফ পিয়ার টু পিয়ার সিস্টেম, যে ফাইল শেয়ার করা যে কনসেপ্ট, আমরা আমরা একটা মুভি আমরা শেয়ার করতে চাই, আমাদের ফেসবুক প্রোফাইলটা একজনের সাথে শেয়ার করতে চাই, আমি আমার একটা বা মানে ইমেজ আমি সবার সাথে শেয়ার করতে চাই, আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই। যে শেয়ারিং যে কনসেপ্টটা, এইখানে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কিং বা পেয়ার টু পেয়ার প্রোটোকল গুলা হাইলি অ্যাপ্লিকেবল কাজ করে। এবং এটা বা নেটওয়ার্কের কনজেশন, নেটওয়ার্কের যে বা কি বলবো, ট্রাফিক মনিটরিং, সেখানে বা ডিসরাপশন, বা সেখানে সেন্ট্রাল কন্ট্রোল বা অথরিটি, মানে ডোমিনেন্সি, বা তাদের বা যে ফিইং সিস্টেম, সবগুলাকে অ্যাভয়েড করে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন গুলাকে কন্টিনিউ করতে পারি। মোটিভেশন: দ্য ইন্টারনেট এনাবেল লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনস। লার্জ স্কেল, যেমন সার্চিং এর জন্য আমরা গুগল ইউজ করি, ডিকশনারি স্ট্রাকচারের জন্য ইয়াহু, বা অকশনের জন্য বিভিন্ন বিডিং এর জন্য আমরা ইবে ইউজ করি। ইবে নর্মালি বাংলাদেশে অ্যাপ্লিকেবল অতটা না, বাইরে হয়তো আমেরিকা জোনে বা হায়ার যেগুলো বা উন্নত দেশ, তারা এগুলো ইউজ করে থাকে। মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ইউজ এ সেন্ট্রালাইজ আর্কিটেকচার। তো বেশিরভাগই যারা করতেছে সেন্ট্রালাইজ আর্কিটেকচার ইউজ করতেছে, যেখানে ইনফরমেশন ইজ স্টোরড ইন সেন্ট্রাল অন এ কোম্পানি সার্ভার।
কোম্পানি সার্ভারের মধ্যে তারা তাদের ইনফরমেশন গুলো স্টোর করতেছে, এবং ইউজার সেই সার্ভার থেকে ইনফরমেশন নিয়ে অ্যাক্সেস করতেছে, বা সেখানে কোনো সার্চ করতেছে, বা সেখান থেকে কোনো তথ্য ব্যবহার করতেছে। এটা হলো জেনারেল একটা সার্ভার, ক্লায়েন্ট সার্ভার মডেলে সেগুলো সেন্ট্রালাইজ ওয়েতে সারা অ্যাক্সেস করে থাকে। দিস সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটেড, বাট যে স্যার ইটা যে অ্যাক্সেসিং বা স্ট্রাকচারটা সেটা হলো সেন্ট্রালাইজ। সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন গুলা সেন্ট্রালাইজ সার্ভার সিস্টেমে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তখন আমাকে অনেক কিছু করতে হয়, অনেক কাঠখড় পুরাইতে হয়। সোজা কথা, সিনেমা ডেভেলপমেন্ট স্টেজে প্রচুর সময় দিতে হয়। ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে সেটা একটা ট্রিট করতে হয়। মেনটেনেন্স করতে গেলে অনেক অনেক কস্ট বিয়ার করতে হয়। অ্যাডমিনিস্ট্রেট করতে কে করবে, কিভাবে করবে, সেটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে বা ইউজার ফ্রেন্ডলি হবে, সেই জিনিসগুলো বিবেচনা বোধে নিয়ে আসতে হয়। তো এরকম একটা এক্সাম্পল দিচ্ছে, 2003-তে গুগল ইউজার ক্লাস্টার অফ 15,000 লিনাক্স স্টেশন এজ সার্চ ইঞ্জিন সার্ভ। হিউজ অ্যামাউন্ট, 15,000 ওয়ার্ক স্টেশনকে তারা ক্লাস্টার ওয়েতে ইউজ করে, তারা এটাকে সার্ভার, এজ এ সার্ভার গ্রুপ হিসেবে তারা ট্রিট করতেছে। এটা হিউজ ইনভেস্টমেন্ট। একটা ওয়ার্ক স্টেশন গুলো হাইলি পাওয়ারফুল, এবং তাদের গ্রিড সিস্টেমে, ক্লাস্টার সিস্টেমে করে সার্ভার হিসেবে, এটা হিউজ ইনভেস্টমেন্ট এবং হিউজ কি বলা যায় অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দিতে হবে, এবং মেনটেনেন্স কস্ট তাকে দিতে হবে, যেটা হয়তো প্র্যাকটিক্যালি ফেজেবল না নর্মালি আমাদের এই সিস্টেমের জন্য। যখন আমাদের মিলিয়ন এবং বিলিয়ন অফ ডাটা আমরা সেভ করতে যাই, সার্চ করতে যাই, সেই ক্ষেত্রে দিস ইজ নট দ্য এফিশিয়েন্ট রুল হিসেবে ইউজ। অ্যান অল্টারনেটিভ টু সেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন কি হতে পারে? In recent years, peer-to-peer system have provided large-scale distributed application using decentralized architecture. তো আর্কিটেকচারটাই যদি সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ হয়, তাহলে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনটা সেখানে ম্যাপিং করা অনেক ইজিয়ার রেসপেক্টিভ টু দা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন। যদি সেন্ট্রালাইজ আর্কিটেকচারে আমরা ম্যাপিং করতে যাই, তাহলে আমার ওই ঝামেলাটা থেকেই যাচ্ছে। সেখানে আমি এক্স্যাক্টলি একটা ইনডাইরেক্ট ওয়েতে আমি ম্যাপিং করতে হচ্ছে, ইনডাইরেক্ট ওয়েতে আমার কাজ করতে হচ্ছে, যেটা আসলে অনেকগুলা ইন্টারফেসিং এর মাধ্যমে, বা অনেকগুলা ম্যাপিং মানে ইন্টারনাল অনেকগুলা ম্যাপিং হয়, যেগুলো আসলে অনেক কস্টলি হয়ে যায়। তো ফাইল শেয়ার অ্যাপ্লিকেশন মোস্ট পপুলার যেগুলো আছে, ন্যাপস্টার, নুটেলা, বিটটরেন্ট, এগুলা এইগুলা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডিসেন্ট্রালাইজ এনভায়রনমেন্টে আর্কিটেকচারে তারা চিন্তা ভাবনা করেছে বা কাজ করেছে। নো লঙ্গার রিকোয়ার লার্জ কমপ্লেক্স সেন্ট্রালাইজ সার্ভার। এই ক্ষেত্রে লার্জ বা কমপ্লেক্স সেন্ট্রালাইজ সার্ভারের প্রয়োজন নেই। For many application, scalability, load sharing, fault tolerance of peer-to-peer system makes them very attractive. অনেক অ্যাপ্লিকেশনের জন্য যখন আমরা এই অ্যাপ্লিকেশন গুলো চিন্তা করি, সেগুলি স্কেলেবিলিটি দরকার, লোড শেয়ারিং দরকার, ফল্ট টলারেন্স দরকার, সেই জিনিসগুলোর জন্য পিয়ার টু পিয়ার সিস্টেম অ্যাট্রাকটিভ সলিউশন হিসেবে আমাদের সামনে এসেছে। তো এখানে ক্লায়েন্ট সার্ভার সিস্টেম ভার্সাস পিয়ার টু পিয়ার সিস্টেম, যেখানে ক্লায়েন্ট সার্ভারকে আমরা বলতেছি সেন্ট্রালাইজ সিস্টেম, ভার্সাস পিয়ার টু পিয়ার সিস্টেম যেটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম বা ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার। সেখানে কি হচ্ছে, ক্লায়েন্ট সার্ভার সিস্টেমস আর অ্যাসিমেট্রিক অ্যান্ড সেন্ট্রালাইজ, হোয়ারএস পিয়ার টু পিয়ার সিস্টেম আর সিমেট্রিক অ্যান্ড ডিসেন্ট্রালাইজ। তাহলে একটা অ্যাসিমেট্রিক, একটা সিমেট্রিক, একটা সেন্ট্রালাইজ, একটা ডিসেন্ট্রালাইজ। তো ক্লায়েন্ট সার্ভারে কি করে, ক্লায়েন্ট রিকোয়েস্ট ডেটা ওর ফাংশনস ফ্রম এ সার্ভার। আর সেখানে পিয়ার টু পিয়ার সিস্টেমে নো ডিস্টিংক্ট ক্লায়েন্ট এন্ড সার্ভার, কেউ স্পেসিফিক রুল ডেডিকেটেড করা নাই। যে কেউ একজন সার্ভার রোল প্লে করতে পারে, পরক্ষণে সে সে ইউজার রোল প্লে করতে পারে। তার মানে তার কাছে যখন ডাটা আছে, একজন যখন তার কাছে চায়, হি অ্যাক্টস লাইক এ সার্ভার। আর যখন তার প্রয়োজন হয়, সে যখন কারো কাছে চায়, সে তখন ইউজার হিসেবে ট্রিট করে। ইজ দ্য কেস টু কোপ উইথ লার্জ নাম্বার অফ পোটেনশিয়াল ক্লায়েন্ট, সার্ভার মে বি রিপ্লিকেটেড। তো হিউজ পরিমাণ সার্ভার প্রয়োজন হয়, তার রিপ্লিকেশনের প্রয়োজন হয়। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল পেয়ার মাস্ট কোঅপারেট উইথ ইচ আদার। তো এখানে যেহেতু একই সাথে হাজারো ইউজার একজনের কাছে রিকোয়েস্ট করে না, সেখানে পিয়ার টু পিয়ার করে, কাজে এখানে এই ধরনের কনটেক্সটের কোনো কারণই নেই। তো ক্লায়েন্ট সার্ভারের ডিসঅ্যাডভান্টেজ কি কি? সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হতে পারে, সার্ভার গুলো ফেল করলে আলটিমেটলি সিস্টেম ফেল করবে। আবার সার্ভারের কাছে কাছে কি বটল নেক হতে পারে, যে প্রত্যেকে রিকোয়েস্ট করতেছে হিউজ অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট, সার্ভিস প্রোভাইড করা সম্ভব হচ্ছে না।
দ্যাট ইজ কল দ্য বটলনেক। আর ক্লায়েন্ট সার্ভারের অ্যাডভান্টেজ কি? ইজি টু কন্ট্রোল অ্যাক্সেস, অ্যাক্সেস কন্ট্রোলটা খুব ইজিয়ার এবং সিম্পল এফিশিয়েন্ট অ্যালগোরিদম এখানে ইজিলি ইউজ করা যায়, মনিটরিং করা যায়। আর পিয়ার টু পিয়ার সিস্টেমের অ্যাডভান্টেজ হচ্ছে নো লঙ্গার ডিপেন্ড অন সিঙ্গেল সার্ভার, কার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর এখানে নেই। এডিশন অফ নিউজ আর লিড টু নিউ সার্ভার অর ক্লায়েন্ট স্কেলস ওয়েলস। তার মানে যেহেতু সবাই এখানে, যে কোনো ইউজার সে সার্ভার হিসেবে কাজ করতে পারে পিয়ার টু পিয়ার সিস্টেমে, কাজে এখানে যত বেশি ইউজার অ্যাড হবে কাজে সার্ভারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজে আলটিমেটলি এখানে স্কেল আপ হচ্ছে। এখানে যত বেশি হবে কোনো সমস্যা নেই, লোড এখানে ওইভাবে বাড়বে না। লোডিং, কারো উপর ইন্ডিভিজুয়াল লোডিং সিস্টেমের উপর প্রেশার বাড়বে না। ডিসঅ্যাডভান্টেজ, কমপ্লেক্স অ্যালগোরিদম নিডেড, হার্ড টু কন্ট্রোল অ্যাক্সেস, প্রোভাইড সিকিউরিটি প্রোভাইড করা এখানে মুশকিল, এগুলো তার ডিসঅ্যাডভান্টেজ আছে। তো প্র্যাকটিক্যাল বেনিফিট অফ পেয়ার টু পেয়ার সিস্টেম, স্টোরেজ, ইচ পেয়ার স্টোর সাম রিসোর্সেস। তাহলে যেহেতু সার্ভারের মধ্যে সবগুলো না রেখে প্রত্যেকটা ইউজারের কাছে কিছু না কিছু ফাইল সিস্টেম সে রেখে দেয়, কাজে এখানে লার্জ অ্যামাউন্ট অফ স্টোরেজ স্পেস অ্যাভেলেবল থেকে যায়। মানে প্রত্যেকেই যেহেতু এখানে এক্স লাগে সার্ভার, কাজে এখানে হিউজ মিলিয়নস অফ লোকে যেহেতু স্টোর করতে পারে, কাজে আলটিমেটলি সেখানে ইনাফ স্টোরেজ আছে, কোনো সমস্যা নেই। ব্যান্ডউইথ, নো বটলনেক এট দ্য সেন্টার সার্ভার, সার্ভার সিস্টেম যেহেতু নাই, কোনো বটলনেক নাই। ক্যান ডাউনলোড পার্ট অফ দ্য ফাইলস ফ্রম মাল্টিপল সোর্সেস। অনেকগুলা জিনিস থেকে, অনেকগুলা সিট থেকে একই সাথে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে পারে। যেখানে যেটা বেটার আছে, যে সেগমেন্টটা যেখানে ভালো আছে সেখান থেকে সেটা নিয়ে আসলো। একটা ফাইলের হয়তো চারটা সেগমেন্ট আছে, কারণ চারটা যে সেগমেন্ট যার কাছে যেটা ভালো আছে সেখান থেকে নিয়ে আসা যাবে। কাজে এখানে ব্যান্ডউইথ অনেক বেটার ইউটিলাইজেশন হবে, কুইক ফাইলটা ডাউনলোড হবে এখানে। নলেজ, পেয়ার মে ক্লাসিফাই দ্য রিসোর্সেস, মেকিং সার্চেস ইজিয়ার। তো পেয়ার গুলা তারা তাদের জিনিসগুলাকে, যে রিসোর্স আছে যেগুলো ফাইল বা যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে পারে, যাতে সার্চটা কি হয়, ইজিয়ার হয়, এফিশিয়েন্ট। ক্লাসিফাইং peer to peer system, peer to peer system include applications protocol algorithms। আমাদের peer to peer system কি হতে পারে, অ্যাপ্লিকেশন লেভেলে হতে পারে, প্রোটোকল লেভেলে হতে পারে, অথবা অ্যালগোরিদম লেভেলে হতে পারে, যেটা যে ধরনের সে ফাংশনালিটি বিয়ার করে, মানে কোন ধরনের ফাংশনালিটি আমাদের দিবে তার উপর ভিত্তি করে পিয়ার টু পিয়ার সিস্টেম হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে বলতেছে, দ্য ইন্টারনেট আইপি যেটা আমাদের, সেটা হলো পিয়ার টু পিয়ার সিস্টেম, যদিও এটা ক্লায়েন্ট সার্ভার বেজে কাজ করে। মানে স্ট্রাকচারটা হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার বেস, কিন্তু আইপিটা ইটসেলফ যেটা আনরিলায়েবল প্রোটোকল, সেটা অনেকটা কি পিয়ার টু পিয়ার, যেখান থেকে যাবে, যার সাথে যার কানেকশন ইজিয়ার হবে, যেখানে সে ব্যান্ডউইথ ভালো হবে সেখান থেকে সে চলে যাবে। কাজে এখানে কিন্তু কেউ তাকে নিয়ন্ত্রণ করতেছে না, কেউ তাকে ডিকটেট করতেছে না। ইট অ্যাক্টস লাইক এ পেয়ার টু পেয়ার সিস্টেম। অথবা ইবে এট ইউজার লেভেল ইউজ এ পেয়ার টু পেয়ার সিস্টেম, ইবে যেটা আমাদের অকশন সিস্টেম বা বিডিং সিস্টেমে সাপোর্ট করে, সেটাও পেয়ার টু পেয়ার সিস্টেম সাপোর্ট করে কাজ করা হয়েছে। পেয়ার টু পেয়ার অ্যাপ্লিকেশন মে স্টিল ইউজ এ ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং মডেল, যেহেতু স্টিল টিসিপি আইপি এখন অ্যাপ্লিকেবল পুরো নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে, কোনো কানেকশন বেস, কাজে সেখানে আলটিমেটলি তার উপরই আমার কাজটা করতে হবে। তাহলে কিভাবে করা যায় সেটাই হলো বড় বিষয়, সেটাকে কিভাবে আহ ওভারলে করে তার উপর ইউজ করে কিভাবে করা যায়, সেই স্ট্রাকচারটা মূলত সেই প্রোটোকল গুলা মেনটেন করতেছে। হাওয়েভার, দ্য পিয়ার কম্পিউটার উইল ইউজুয়ালি রান বোথ সার্ভার এন্ড দ্য ক্লায়েন্ট প্রসেস। কিন্তু এখানে কাজ করতে যেটা করতে হচ্ছে, একই সাথে পিয়ার সার্ভার এবং ক্লায়েন্ট একই সাথে, যেটা যে সময় যে রুল প্রয়োজন হয় ডুয়েল রুলে সে রান করে, যে সময় যেটা প্রয়োজন হয় সেই রুলটা সে প্লে করে থাকে। Classifying peer-to-peer system. Another classification of peer-to-peer system is by the level of details that they provide. তারা যে লেভেল অফ ডিটেলস, কি ধরনের কিভাবে তারা বিহেভ করবে বা কি জিনিসটা তারা প্রোভাইড করবে, তার উপর বেস করে পিয়ার টু পিয়ার প্রোটোকল ক্লাসিফিকেশন হতে পারে। সেটা হলো পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন, পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্ম, অথবা পিয়ার টু পিয়ার অ্যালগোরিদম। তো পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন সিস্টেম ইউজ বাই স্পেসিফিক অ্যাপ্লিকেশন। কি ধরনের অ্যাপ্লিকেশন? আমরা একটা অ্যাপ্লিকেশন এখানে ইউজ করতেছি, তোমাদের যারা পড়াচ্ছি, এটা একটা অ্যাপ্লিকেশন। তো এই ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্ম হতে পারে, প্রোভাইড জেনারিক আর্কিটেকচার ফর দ্য পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য যে আর্কিটেকচারটা, ভিতরের যে সাপোর্টটা, মেশিনটা, সেটা পিয়ার টু পিয়ার হতে পারে। অথবা পিয়ার টু পিয়ার অ্যালগোরিদম হতে পারে, প্রোটোকল বা অ্যালগোরিদম টাইপের কিছু হতে পারে।
রিসোর্স লোকেশনের পিয়ার টু পিয়ার সিস্টেম। তাহলে আমার মেইন জিনিসটা হচ্ছে নেটওয়ার্কিং এর এই ধরনের অ্যাপ্লিকেশনে যে আমরা কোথাও থেকে আমার ফাইলটা আছে সে ফাইলটা খুঁজে বের করে নিয়ে আসা, মানে ফাইলটা আমার পাওয়া। তাহলে রিসোর্স পাওয়াটাই হলো আমার এখানে মেইন বিষয়, রিসোর্সটা পাওয়াটা হলো চ্যালেঞ্জিং। দ্য রিসোর্স লোকেশন ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম অফ পিয়ার টু পিয়ার সিস্টেম। আমরা বলতেছি যে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে নর্মালি সার্ভারের মধ্যে রিসোর্স গুলো থাকে, আমরা জানি, বা না থাকলেও সে অন্তত কোথায় আছে সেটা বলে দিতে পারে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে। কিন্তু পিয়ার টু পিয়ার সিস্টেম যেহেতু তার নেইবারের সাথে সে কানেক্টেড, পিয়ার গুলোর সাথে কানেক্টেড, কাজে সেই নেইবারের মধ্যে যে রিসোর্স থাকবে নট নেসেসারিলি, কাজে সেইখানে পিয়ার টু পিয়ার সিস্টেমে যে আমার এই জিনিসটা, এই ফাইলটা কোথায় আছে বা ইমেজটা কোথায় আছে, এই ক্লিপটা কোথায় আছে, এটা খুঁজে পাই হলো ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ হচ্ছে পিয়ার টু পিয়ার সিস্টেম। হাউ ডু ইউ লোকেট এ রিসোর্স ইন দ্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, কিভাবে সেটা খুঁজে পাবে, সেটা হলো মূল চ্যালেঞ্জ। ইন এ সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ইউ গো ডিরেক্ট টু দ্য সার্ভার, সেন্ট্রাল নেটওয়ার্কে আমরা সার্ভারে গেলে সেটা পেয়ে যাচ্ছি। কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে তো আমি জানি না আমার নেইবারের কাছে আছে কি নাই, কারণ নেইবার তো এই না, বাধ্য না আমারটা রাখার জন্য, বা আমারটা আছে আমি সেও না, বা থাকবে কিনা আমিও জানি না, বা আছে কিনা সেও জানে না। কাজে আলটিমেটলি এখানে এটা একটা চ্যালেঞ্জ। তো এই প্রবলেমটা কিভাবে করতেছে, গিভেন এ গ্রুপ অফ পেয়ারসি, একটা গ্রুপ আছে, ইচ পেয়ার হ্যাজ এন অ্যাড্রেস পি, একটা পেয়ারের একটা অ্যাড্রেস হচ্ছে পি, এন্ড স্টোর সাম রিসোর্স আর পি, আরটা যদি সে পি এর মধ্যে রাখতেছে, অ্যাড্রেসের মধ্যে রাখতেছে, ইস রিসোর্সেস আইডেন্টিফাই এ কি, কে। তাহলে রিসোর্সটাকে আইডেন্টিফাই করার জন্য কেটা ইউজ করতে পারে, যে কেটা বললে, সেটা বললে বুঝবো যে ওই রিসোর্সটা ওখানে আছে। একটা মুভির নাম, মুভির নাম তার হ্যাশ দিয়ে দেয়, মুভির নামটাকে আমরা ডিকটেট করতে পারি, সেটা হলো কে। ইফ ইউ হ্যাভ এ কি কে, আমরা যদি সেই কিটা জানি, তার আইডেন্টিটি জানি ফর রিসোর্স আর, ফাইন্ড দ্য পেয়ার দ্যাট স্টোর দ্য রিসোর্স আর, তাহলে আমরা সেই পেয়ারটা খুঁজে বের করার চেষ্টা করে হলে আমার মূল কাজ। প্রবলেমটা হচ্ছে এইটা, যে আমার রিসোর্সটা কোথাও কোনো না কোনো পেয়ারে আছে, সেই পেয়ারটাকে খুঁজে পাওয়া, কি এর সাপেক্ষে খুঁজে পাওয়া, সেই রিসোর্সের কিটা দিয়ে যদি সার্চ করি এবং সেই পেয়ারটা যদি খুঁজে পাওয়া যায়, তাহলে ও পেয়ারটা কিভাবে পাবো সেটা হলো আমার চ্যালেঞ্জ। টু ডু সো ইউ নিড অ্যান ইন্ডেক্স দ্যাট ম্যাপস কি টু দ্য পেয়ার্স, তাহলে কি দিয়ে সে পেয়ারটাকে ম্যাপ করা, এটা হলো আমার মূল উদ্দেশ্য। এ পেয়ার উইল নট স্টোর দ্য এন্টায়ার ইন্ডেক্স, হেন্স মাস্ট সেন্ড রিকোয়েস্ট টু দ্য লোকেট রিসোর্সেস টু ইটস নেইবার। যেহেতু পেয়ার উইল নট এন্টায়ার ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্স একটা পেয়ারের মধ্যে রাখতে পারবে না, এটা হিউজ মিলিয়ন আর বিলিয়ন অফ ইউজারের জন্য বা কন্টেন্টের জন্য এই ইন্ডেক্সটা অনেক বড় হবে, সেটা একজনের কাছে থাকবে না, এটা ভিন্ন ভিন্ন ডিস্ট্রিবিউটেড ওয়েতে থাকবে। কাজেই এইটা রিকোয়েস্টটা যাতে অন্যখানে মুভ করতে পারে, অন্য কোনো নেইবারে যেতে পারে, এবং নেইবারে না পারলে তার নেইবারে সে পাঠাবে, এইভাবে খুঁজতে খুঁজতে সে একসময় হয়তো পেয়ে যাবে, তার কাছাকাছি পেয়ে যাবে। তো এইভাবে করতে গেলে যে প্রবলেমটা হয়, রিকোয়ার টু প্রোটোকলস টু পারফর্ম, এই ধরনের করতে গেলে দুইটা প্রোটোকল প্রয়োজন। একটা হলো নেটওয়ার্ক মেইনটেনেন্স, দ্য নোড ক্যান জয়েন এ লিভ এ গ্রুপ। তাহলে একটা নোড বা যে কোনো ইউজার নোডে আসতে পারে অথবা যেতেও পারে, এটা আমি এটা আমি গ্যারান্টি দিতে পারবো না কে যাবে কে আসবে। কাজে এটাকে মেনটেন করার জন্য, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার মেনটেনেন্স একটা প্রোটোকল লাগবে বা একটা সিস্টেম লাগবে। আর কি, ডেটা ম্যানেজমেন্ট, পিয়ার ক্যান সার্চ ইনসার্ট ডিলিট রিসোর্সেস ফ্রম দ্য গ্রুপ, তাই সেটা সার্চ করতে পারে গ্রুপে, অথবা কোনো কিছু ইনসার্ট করতে পারে, কোনো জিনিস কন্টেন্ট ডিলিট করতে পারে। এই ডাটা ম্যানেজমেন্ট একটা পার্ট থাকে। নোড ইটসেলফ একটা মেনটেনেন্স আছে, এবং নোড যেগুলো রাখতে চায়, যে ডেটা গুলা বা আইটেম গুলা বা রিসোর্স গুলা রাখতে চায়, তার একটা ম্যানেজমেন্ট দরকার। এই দুইটা ম্যানেজমেন্ট একই সাথে আমাকে প্রোভাইড করতে হবে, যে জিনিসটা করবে সেটা আমি সেটার মধ্যে যেতে চাই। তো নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল কিভাবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করবে, ইফ এ নোড এন ওয়ান্টস টু জয়েন ইন এ গ্রুপ, দ্য নোড জাস্ট নো অ্যান এক্সিস্টিং মেম্বার পি। নোড যদি তার এক্সিস্টিং মেম্বার জানে, যে মেম্বার আছে, সেই মেম্বারের আইপি অ্যাড্রেস যদি জানে বা তার আইডেন্টিটি জানে, তা সে কি করতে পারে, সেন্ড এ জয়েন্ট মেসেজ টু পি, সেই সে তাকে, সেই মেম্বারকে একটা জয়েন্ট মেসেজ পাঠাবে। ইফ এ নিউ নোড জয়েন্স দ্য গ্রুপ, দ্য নেইবারহুড ইনফরমেশন অ্যান্ড দ্য ইন্ডেক্স ইনফরমেশন মে বি রিঅর্গানাইজড। কেউ যদি এভাবে জয়েন করে, তাহলে নেইবারহুডরা তার ইনফরমেশনটা বা তার সাথে তাদের ইনফরমেশন গুলা শেয়ার করে একটা রিঅর্গানাইজ হবে, তার একটা লিঙ্ক নতুন করে তৈরি করবে তাদের নেইবার গুলার সাথে, এবং তাদের ইনফরমেশন গুলো এর সাথে শেয়ার করবে, এবং তারাও এই নতুন নোডার ইনফরমেশনটা নিয়ে রাখবে। ইফ এ নোড এন ওয়ান্টস টু লিভ এ গ্রুপ, সেন্ড এ লিভ মেসেজ টু পি। এখন কেউ যদি
গ্রুপ থেকে বের হইতে চায়, জয়েন করলে যেমন জয়েন করে সে তার ইনফরমেশন গুলা রিঅর্গানাইজ করবে, একইভাবে কেউ যদি গ্রুপ থেকে বেরিয়ে যেতে চায়, or all members of the group obtain the leave is implicit, there is no leave message। যদি এরকম হয় যে তার বেরো যাওয়াটা আসলে এখন মানে বেরিয়ে যেতে সে বাধ্য, বা একটা সিস্টেম তাকে অ্যালাউ করতেছে সে বেরিয়ে যাক, তাহলে সেই ক্ষেত্রে আসলে লিভ মেসেজের কোনো দরকার নেই। সে যদি গ্রেসফুলি লিভ করতে চায় বা সে যদি ইচ্ছাকৃত ভাবে মাঝপথে লিভ করতে চায়, তখনই শুধু তার লিভ মেসেজ পাঠাইতে হবে। অন্যথায় যে নেটওয়ার্ক ফেল করছে বা নেটওয়ার্ক কানেক্টিভিটি নাই, সে বন্ধ হয়ে গেছে, এই ক্ষেত্রে লিভ করা আসলে তার মেসেজ দেওয়ার কোনো সুযোগই নেই। তো এখানে মেসেজটা ইমপ্লিসিট, মানে একটা লং টাইম যদি তার কাছ থেকে কোনো রেসপন্স না পায়, আলটিমেটলি ধরে নিবে সেখান থেকে লিভ করে চলে গেছে। তার অল্টারনেট একটা সলিউশন বা তার কানেক্টিভিটি তারা তৈরি করবে এক্সিস্টিং নোডগুলো। ডেটা ম্যানেজমেন্ট প্রোটোকল, ম্যানেজিং রিসোর্সেস। রিসোর্স কিভাবে ম্যানেজ করবে নোডগুলা বা ইউজাররা? সার্চ কে শুড রিটার্ন দ্য পেয়ার্স পি দ্যাট কন্টেইন দ্য রিসোর্স আর হোয়ার কি আর ইজ ইকাল টু কে। সার্চকে কোনো একটা রিসোর্সের বা কোনো একটা ফাইলের যদি কি দিয়ে, তার আইডি আইডি দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে এটা কাকে খুঁজে বের করবে যে কোন পেয়ারের মধ্যে এটা আছে, সেই পেয়ারকে সে আইডেন্টিফাই করবে, যে পেয়ারের মধ্যে এই রিসোর্সটা আছে, এই আইডেন্টিটি রিসোর্সটা আছে। ইনসার্ট কে আর শুড অ্যাড এ রিসোর্স আর উইথ কে কি, কি কে। তাহলে ইনসার্ট কে আর এর মাধ্যমে আমরা কোন একটা রিসোর্সকে কি করতে পারি, এই আইডেন্টিটিটা তার এই ওই ইউজারের মধ্যে বা ওই সার্ভারের মধ্যে আমরা স্টোর করতে পারি। আর ডিলিট কে মানে শুড ডিলিট দ্য রিসোর্স আর হোয়ার কি আর ইজিক্যাল টু কে। এবং ইনসার্টও করা যায়, ইনসার্ট করতে আমার রিসোর্সটা সহ তার আইডি ইনসার্ট করতে হবে। আবার ডিলিট করার সময় শুধু কিটা দিলেই সেই রিসোর্সটা ওই পেয়ার থেকে ডিলিট হয়ে যাবে। ইমপ্লিমেন্টেশন নেটওয়ার্ক এন্ড ডাটা ম্যানেজমেন্ট প্রোটোকল ডিফার্স এবং ডিফারেন্ট টাইপস অফ পেয়ার টু পেয়ার সিস্টেম। তার মানে ডিফারেন্ট পেয়ার টু পেয়ার সিস্টেম আছে, তারা কিভাবে এই নেটওয়ার্ক এবং ডাটা ম্যানেজমেন্ট প্রোটোকলটাকে ইমপ্লিমেন্ট করবে বা সেটাকে ডিজাইন করে কিভাবে সেটা ওয়ার্কআউট করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের নিজস্ব আর্কিটেকচারে সেটা তারা করে থাকে। তো ইমপ্লিমেন্টেশন করতে গেলে তার চয়েস আছে, অবভিয়াসলি কি কি চয়েসে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। সেটা হলো আনস্ট্রাকচার ভার্চুয়াল স্ট্রাকচার। আনস্ট্রাকচার হতে পারে অথবা স্ট্রাকচার হতে পারে ইমপ্লিমেন্টেশনটা। আনস্ট্রাকচারে কি, নো ইনফরমেশন ইজ কেপ্ট অ্যাবাউট রিসোর্সেস অন আদার পেয়ার্স। কোনো ইনফরমেশন কি ডুপ্লিকেট থাকবে না, মানে নো ইনফরমেশন ইজ কেপ্ট অ্যাবাউট রিসোর্সেস অন আদার পেয়ার। আমার কাছে যে রিসোর্স গুলো আছে এটার কপি যে অরিজিনাল ওনার কাছে থাকতে হবে, নট নেসেসারিলি এমন থাকার কোনো সুযোগ নাই। দ্যাট ইজ কল আনস্ট্রাকচার। আর স্ট্রাকচার হচ্ছে পেয়ার স্টোর ইনফরমেশন অ্যাবাউট আদার পেয়ার রিসোর্সেস। অন্য পেয়ারের রিসোর্স ইনফরমেশন যদি আমার কাছেও থাকে, তাহলে আলটিমেটলি এটাকে আমরা স্ট্রাকচার বলতে পারি। ফ্ল্যাট ভার্সাস হায়ারার্কিক্যাল। ফ্ল্যাট হচ্ছে অল নোড আর ইকুইভ্যালেন্ট প্লে সেম রুল, ফুলি ডিস্ট্রিবিউটেড ফেলিওর রেজিস্ট্যান্স। ফ্ল্যাট হচ্ছে সব রিসোর্স, সব নোড হচ্ছে ইকুইভ্যালেন্ট, সবার পাওয়ার সমান, সবাই পেয়ার হিসেবে জয়েন হতে পারে, সবাই পেয়ার হিসেবে লিভ হইতে পারে, কোনো সমস্যা নেই। আর হায়ারার্কিক্যাল হচ্ছে সাম নোডস হ্যাভ স্পেশাল ফাংশনালিটি, ফর এক্সাম্পল অনলি সাম নোডস ক্যান সার্চ। তো এখানে হায়ারার্কিক্যাল হলে আমরা কিছু নোডকে আমরা স্পেশাল নোড হিসেবে ট্রিট করতে পারি, যেটা সেটা অন্য হায়ারার্কিতে থাকবে, এবং সেই নোড স্পেশালি এক্সাম্পল হিসেবে বলতেছে সার্চ নোড, তাহলে সার্চিং ক্যাপাবিলিটি তাদের থাকবে, অন্যদের সার্চিং ক্যাপাবিলিটি থাকবে না। এরকম যদি হায়ারার্কি তৈরি করি, তাহলে সেই ধরনের আর্কিটেকচারও হতে পারে। লুজলি ভার্সাস টাইটলি কাপল। টাইটলি কাপলের ক্ষেত্রে ওয়ানলি ওয়ান গ্রুপ অফ পেয়ার্স অ্যান্ড ইচ পেয়ার হ্যাজ এ স্ট্যাটিক রুল ইন দ্য গ্রুপ। তো এখানে একটা গ্রুপ থাকবে যে গ্রুপটা স্ট্যাটিক রুল প্লে করবে, এখানে আদার ভাবে ডাইনামিক্যালি তার রুল চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কিন্তু লুজলি কাপলের ক্ষেত্রে তারা মেনি গ্রুপ, তাহলে তার গ্রুপ ফরমেশন চেঞ্জ করতে পারে, একজন আরেকটা গ্রুপ যেতে পারে, রুল চেঞ্জ করতে পারে। একই সাথে তাদের পেয়ার গুলোও চেঞ্জ করতে পারে, রুল অফ দ্য পেয়ার্স মে চেঞ্জ ওভার টাইম। তাহলে গ্রুপ যেহেতু চেঞ্জ হচ্ছে, তাদের প্লেইং রুলটাও আলটিমেটলি চেঞ্জ হতে পারে ওই গ্রুপের অনুসারে, ওই গ্রুপের স্ট্র্যাটেজি অনুসারে তাদের রুলটাও চেঞ্জ হতে পারে। তো একটা এরকম একটা স্ট্রাকচার, সেটা হলো ন্যাপস্টার। ন্যাপস্টার তার হিস্ট্রি হচ্ছে যে ওয়ান অফ দ্য অরিজিনাল ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হিসেবে সেটা ন্যাপস্টার চালু হয়েছিল 1999-এ। রিচড অ্যাবাউট 25 মিলিয়ন টু 40 মিলিয়ন। তাদের 1-2 বছরের মধ্যে তারা 25 মিলিয়ন থেকে 40 মিলিয়নের পর্যন্ত ইউজার তারা পেয়ে গিয়েছিল।
কিন্তু তারা এই যে বললাম যে সেন্ট্রালাইজার অথরিটি আছে, যারা সেন্ট্রাল সার্ভার বিয়ার করে, সেন্ট্রাল সার্ভার যারা হ্যান্ডেল করে, তাদের ব্যবসাপাতি দুর্বল হয়ে যাচ্ছে। তারা ফাইল শেয়ারিং করলে, এইভাবে যদি ফাইল শেয়ার করে, তাহলে আলটিমেটলি তাদের ফাইল কন্টেন্ট ব্যবসা লাটে উঠবে। তারা সেটা মামলা করে, সেটা মোটামুটি বন্ধ করে দেয়, চ্যালেঞ্জ করে, ব্যাংক্রাপসি হ্যান ত্যান করে টরে তাদেরকে 12টা বাজে দেয়। ন্যাপস্টার ওয়াজ অ্যান অরিজিনাল অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোটোকল। একই সাথে তাদের অ্যাপ্লিকেশন এবং প্রোটোকল। প্রোটোকল হলো আন্ডারগ্রাউন্ডে সে কাজ করবে, অ্যাপ্লিকেশন হলো ফ্রন্ট এন্ডে কাজ করবে, প্রোটোকল অবভিয়াসলি ব্যাক এন্ডে কাজ করবে। তারা এইভাবে কাজ করার জন্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিরেক্টলি বেসড, ডাইরেক্টরি বেস আর্কিটেকচার সেটা। ক্লায়েন্ট সেন্ড রিকোয়েস্ট টু সেন্ট্রাল সার্ভার টু লুক এট রিসোর্সেস। ক্লায়েন্ট সেন্ড রিকোয়েস্ট টু সেন্ট্রাল সার্ভার টু লুক এট রিসোর্সেস, তার মানে এটা নট পিয়ার টু পিয়ার সিস্টেম অ্যাকচুয়ালি, না ফুললি না, বাট ক্লায়েন্ট দেন অ্যাক্সেস আদার পেয়ার্স ডিরেক্টলি, সেখানে পিয়ার টু পিয়ার। যখন সে রিকোয়েস্ট করবে কোনো কিছু পাওয়ার জন্য, রিসোর্সের জন্য, তখন সে ক্লায়েন্ট সার্ভার বেস রুল প্লে করবে। সে তখন ক্লায়েন্ট হিসেবে ইউজ করবে সেন্ট্রাল সার্ভারের কাছে। তার মানে দেয়ার শুড সাম সার্ভার সার্ভার ইন দ্য হায়ারার্কি, কিছু সার্ভার হায়ারার্কি থাকবে, তারা এই রিসোর্স গুলা তাদের এই কোন পেয়ার আছে সেটা বলে দিবে। যখন সে পেয়ারের অ্যাড্রেস পেয়ে যাবে, তখন সে পেয়ার টু পেয়ার বেসিসে এই কমিউনিকেটটা করবে। কারণ পেয়ার পাওয়ার পরে, অ্যাড্রেসটা পাওয়ার পরে, তার লোকেশন পাওয়ার পরে, সে পেয়ার টু পেয়ার কমিউনিকেট, যে অ্যাকচুয়াল ফাইলটা সে পেয়ার টু পেয়ার সে এক্সচেঞ্জ করবে, নট সার্ভারের মাধ্যমে সে এক্সচেঞ্জ করবে না। এফিশিয়েন্ট বাট ল্যাক সেভারেল অফ দ্য বেনিফিটস অফ দ্য আদার পেয়ার টু পেয়ার সিস্টেম, যেমন স্কেলেবিলিটি, ফল্ট টলারেন্স। যেহেতু সে সেন্ট্রাল সার্ভার অ্যাক্সেস করে তাকে রিসোর্স সার্চ করতে হচ্ছে, এটা সেই স্কেলেবিলিটি বা ফল্ট টলারেন্সকে সাপোর্ট ওইভাবে করতে পারছে না। নুটেলা, নুটেলার হিস্ট্রি হচ্ছে ক্রিয়েটেড বাই টু ডেভেলপার্স ফ্রম নালসফট ইন 2000, আর 1 বছর পরেই সেটা, 1 বছর পরে ডেপস্টারের 1 বছর পরেই সেটা ডেভেলপ করেছিল। মেইনলি ইউজ ফর এক্সচেঞ্জিং ফাইলস, অরিজিনালি ইন্টেন্ডেড ফর দ্য এক্সচেঞ্জিং রেসিপি। তারা রেসিপি, বিভিন্ন ধরনের খাবারের রেসিপি করার জন্য, অ্যাক্সেস করার জন্য পরে ফাইল শেয়ারিং শুরু করেছিল, যেহেতু এটা হয় আলটিমেটলি। প্রোটোকল ওয়াজ রিভার্স ইঞ্জিনিয়ার সামথিং সামথিং, এটা আলটিমেটলি তাদের ইন্টারনাল আর্কিটেকচার ডিজাইন বা সফটওয়্যার বেস অ্যাপ্লিকেশন ডিজাইন। নুটেলা ইজ এ পিয়ার টু পিয়ার প্রোটোকল, নট এন অ্যাপ্লিকেশন। সেটা প্রোটোকল, মানে তার উপর বেস করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিজাইন করা যায়। মেনি ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেড দ্য নুটেলা প্রোটোকল ইউজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমন মরফিয়াস, লাইমওয়্যার বা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস নিউক্লিয়াস আসলে জি নিউক্লিয়াস, জি এর উচ্চারণ হয় না, নিউক্লিয়াস হিসেবে। তারা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলা নুটেলা প্রোটোকলের উপর বেস করে তারা তৈরি করেছিল। ক্যারেক্টারিস্টিক হচ্ছে আনস্ট্রাকচার পিয়ার টু পিয়ার সিস্টেম, ফ্ল্যাট আর্কিটেকচার, লুজলি কাপল। তাহলে আনস্ট্রাকচার কি প্রপার্টি বিয়ার করে, ফ্ল্যাট আর্কিটেকচার কি প্রপার্টি বিয়ার করে, লুজলি কাপল কি প্রপার্টি বিয়ার করে, সেই বৈশিষ্ট্যগুলা নুটেলা ধারণ করে তার ডিজাইনটা করেছে। নুটেলা প্রোটোকল মেসেজ টাইপস, কি কি মেসেজ সে কন্টেইন করে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মেনটেন্সের জন্য সে পিং পং, তার মানে দুইটা মেসেজ নেটওয়ার্ক মেনটেন্সের জন্য সে ব্যবহার করে, সেটা হলো পিং পং। আর ডাটা ম্যানেজমেন্টের জন্য সে করে কোয়েরি, কোয়েরি হিট অ্যান্ড পুশ। কোয়েরি হিট অ্যান্ড পুশ, এই তিনটা মেসেজ সে ডাটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করে থাকে। মানে মোট 5টা মেসেজ দিয়ে তার কার্যক্রম সে চালানো। তো মেসেজ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? মেসেজ আর ব্রডকাস্টেজ উইথ টাইম টু লিভ ডিক্রিমেন্টেড বাই 1 টাইম। তাহলে সে কোনো মেসেজে সে যখন ব্রডকাস্ট করে, ব্রডকাস্ট হচ্ছে পুরো নেটওয়ার্ক বেসিস হবে। এটা অ্যাভয়েড করার জন্য সে যেটা করে, টিটিএল সেট করে দেয়। টিটিএল যদি 3 সেট করে, তার মানে 3টা হপ যাওয়ার পর এই মেসেজটা ডিলিট হয়ে যাবে, তার মানে ফার্দার আর অগ্রসর হবে না। টিটিএল যদি 5 দেয়, তার মানে 5টা হপ যাওয়ার পর, 5টা রাউটার যাওয়ার পর সে 6 নাম্বার রাউটারে আর প্রসিড করবে না। এইভাবে করে তার যে ডিস্ট্রিবিউটেড এরিয়াটা, সেটাকে সে রেস্ট্রিক্ট রাখার চিন্তা করে, যাতে করে প্যাকেটগুলা বেশি পরিমাণ ওভারলোডেড না হয়ে যায় নেটওয়ার্কের মধ্যে। রেসপন্সেস টু দ্য কোয়েরি মেসেজ আর সেন্ড অ্যালং দ্য সেম পাথ। তো রেসপন্স যখন কোয়েরি, যখন কোনো জিনিসের মধ্যে পেয়ে যায়, যে যেটা চাচ্ছে, যে কোন পেয়ারের মধ্যে আমার এই ফাইলটা আছে, বা আমার এই রিসোর্সটা আছে, বা আমার এই ইমেজটা আছে, সেটা যেখানে পেয়ে যাবে, তারা রেসপন্ড ব্যাক করবে কিভাবে? সেম পাথে, যে পাথে তারা যাবে, সেম পাথে সেই ফাইলটাকে সে ফেরত পাঠাবে বা তাকে রেসপন্স করবে, যাতে করে
সে তার সাথে কানেক্টেড করে সে ফাইলটা শেয়ার করতে পারে। জয়নিং দ্য নুটেলা নেটওয়ার্ক, এ নিউ পেয়ার পি মাস্ট কন্ট্যাক্ট অ্যান এক্সিস্টিং পেয়ার উইথ এ পিং মেসেজ। একটা নিউ পেয়ার নতুন যে আসলো সে কন্ট্যাক্ট করবে এক্সিস্টিং পেয়ার উইথ এ পিং মেসেজ। There are dedicated server that list known pairs. Initially, the new pair must contact one of these. তার মানে হচ্ছে কিছু সার্ভার আছে ডেডিকেটেড, তার মানে এখানেও একটা হায়ারার্কি মেনটেন করতেছে। কিছু সার্ভার আছে ডেডিকেটেড সার্ভার যারা পেয়ার ইনফরমেশন সম্পর্কে জানে, ডিটেল পেয়ারের লিস্টটা রাখে। সেইখানে নতুন পেয়ার আসলে সেই সার্ভারকে সে ইনিশিয়ালি হিট করবে, করে সেখান থেকে সে ইনফরমেশনটা জানবে, যাতে করে সে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। পেয়ার্স রিসিভিং পিং মেসেজ ক্যান ক্যাশ নিউ পেয়ার্স। যে পেয়ার গুলা এই পিং মেসেজটা পাবে, সে জানলো যে একজন পেয়ার সিস্টেমের মধ্যে আসছে, তার পিং মেসেজটা আমি পেয়েছি, তাকে তার ক্যাশের মধ্যে রেখে দিবে, যাতে করে পরবর্তী জানতে পারে যে একজন জিনিস এক্সিস্টিং যে নেটওয়ার্কে যুক্ত হয়েছে। পি তার কি রাখবে, পি রাখবে আইপি অ্যাড্রেস রাখবে, পোর্ট রাখবে। রেসপন্ড উইথ দ্য পং মেসেজ ইনক্লুডিং আইপি অ্যাড্রেস, পোর্ট এন্ড টোটাল সাইজ অফ দ্য ফাইলস ইট শেয়ারস। তাহলে তাকে রেসপন্ড করবে কি দিয়ে, তার আইপি অ্যাড্রেস তাকে জানাবে, পোর্ট জানাবে, এবং তার মধ্যে যে ফাইলটার পরিমাণ আছে, কি পরিমাণ ফাইল আছে, সাইজটা সে তাকে জানাবে। জানাইলে সে তার সাথে একটা আলাদা একটা কমিউনিকেশন তৈরি করে তার সাথে কি পিয়ার টু পিয়ার ডাটাটা সে ডাউনলোড করতে পারবে। নিউ পেয়ার পি সিলেক্ট সি অফ দ্য পেয়ার্স হু রিটার্ন এ পং মেসেজ এন্ড ক্রিয়েটস পার্মানেন্ট কানেকশন টু দেম। তো নিউ পেয়ার কি করবে, পি সিলেক্ট সি অফ দ্য পেয়ার্স হু রিটার্ন এ পং। তাহলে আলটিমেটলি যারা এই পং মেসেজ, যেটা পিং এর যেটা রিটার্ন মেসেজ বা অ্যাকনলেজ মেসেজ পং পাঠাবে, তাদের মধ্যে থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ 10 জন পাঠাবে, 10 জনকে তো সে নেবে না। এর মধ্যে থেকে সাপোজ 4 জনকে সে সিলেক্ট করবে, যে 4টার বেশি রেসপন্স আমি নেব না, 4টা সে যাদের কাছ থেকে বেটার রেসপন্স পাবে বা যেটার বেটার ব্যান্ডউইথ আছে বা বেটার রেসপন্স ক্রাইটেরিয়া আছে, তাদের সিলেক্ট করবে তার ম্যাক্সিমাম অনুসারে, সিলেক্ট অনুসারে, যাতে করে ব্রডকাস্টিংটা বেশি পরিমাণ জায়গা ছড়িয়ে না যায়, সেটা কন্ট্রোল করার জন্য এটা কাজ করে থাকে। ইফ কানেকশন টু দ্য সি পেয়ার্স আর লস্ট, দেন দ্য পি ক্যান ফাইন্ড নিউ পেয়ার্স টু পার্মানেন্টলি কানেক্ট। তার মানে এই সি পরিমাণ মানে 4 পরিমাণ, ধরলাম মানে সে 4টা পরিমাণ তার নেইবারের সাথে সে কানেক্ট হতে পারে। আর 4টার চেয়ে যদি কমে যায়, 1টা 2টা কমে যায়, বা 4টাই সে লস কানেকশন লস করে, তাহলে আলটিমেটলি আবার সে কানেকশন সার্চ করবে নতুন পেয়ারের সাথে, যাতে করে তার কানেকশনের মাধ্যমে সে বাকি নেটওয়ার্কের সাথে যোগাযোগটা রাখতে পারে। নুটেলা প্রোটোকল লোকেটিং ফাইলস, ফাইল কিভাবে লোকেট করবে। পি সেন্ডস এ কোয়েরি মেসেজ টু পার্মানেন্ট পেয়ার্স। পি সেন্ড করবে কাকে, কোয়েরি মেসেজ কাকে পাঠাবে, তার পার্মানেন্ট পেয়ার। তার মানে 4 জন করে যে আমি ধরে নিলাম যে 4 জন করে পেয়ার আছে, পার্মানেন্ট পেয়ার আছে, তার নেইবার আছে, তাদেরকে সে এই কোয়েরি মেসেজটা পাঠাবে, ইনক্লুডিং সার্চ ক্রাইটেরিয়া। সার্চ ক্রাইটেরিয়া অনুসারে পাঠাবে, যে তার হয়তো তার কি পাঠাইলো, তার আইডি পাঠাইলো, সেভাবে সে সার্চ ক্রাইটেরিয়া অনুসারে পাঠাবে। ইফ এ পেয়ার এক্স ক্যান স্যাটিসফাই ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া যদি তার স্যাটিসফাই করে, ইট রিটার্নস কোয়েরি হিট ইজ লিস্টিং অল ম্যাচেস। সেটা কোয়েরি হিট মেসেজ ব্যাক করবে, যেখানে ম্যাচগুলা শো করবে। দেন যদি এটা সে রেসপন্স পায়, তখন এইচটিটিপি ক্যান দেন বি ইউজ টু অ্যাক্সেস দ্য ফাইল। তার মানে ওইটা পাওয়ার পর সে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করবে, এবং এইচটিটিপি রিপ্লাই পাওয়ার পরে তার সাথে একটা এইচটিটিপি কানেকশনের মাধ্যমে সে ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবে। আদারওয়াইজ ফরওয়ার্ড দ্য মেসেজ টু অল এক্স পার্মানেন্ট পেয়ার্স। তার মানে ওই নেইবারের সাথে যদি সে পেয়ে যায়, তাহলে ওকে, তার সাথে একটা এইচটিটিপি কানেকশন সেট আপ করে সে ফাইলটা ডাউনলোড করবে। এখন যদি নেইবারের কাছে না পায়, নেইবারটা কি করবে, তার যে নেইবার গুলো আছে সেখানে সে সেন্ড করবে, আনটিল টাইম টু লিভ, যে পর্যন্ত শেষ না হয়। তার মানে যে পর্যন্ত ম্যাক্সিমাম হপ যাওয়ার কথা, তার আগ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান থাকবে। তো লিস্ট অফ পেয়ার্স, পেয়ার্স পি লার্ন অ্যাবাউট পেয়ার্স বাউন্ড পিং পং কোয়েরি হিট আর পুশ মেসেজেস। একটা পেয়ার পি, একটা ইউজার, সে কিভাবে জানবে বাকি যে তার আশেপাশে কে কি আছে, কিভাবে আছে। সেটা হলো যে সে মেসেজ আদান প্রদান করতেছে, এই মেসেজটা পিং পং মেসেজ হতে পারে, কোয়েরি হিট মেসেজ হতে পারে, পুশ মেসেজ হতে পারে, যে এগুলোর থেকে সে ইনফরমেশন নিয়ে, এগুলোর মধ্যে আইপি অ্যাড্রেস আছে, তার আইডি আছে, তার পোর্ট আছে, এগুলো নিয়ে সে স্টোর করে রাখবে, যাতে করে ফার্দার তার আর খুঁজতে না হয়। এক্সিস্টিং থাকলে সেগুলো সে রেখে দিবে। তো ফায়ারওয়াল যদি থাকে, তাহলে সেইখানে এইচটিটিপি প্রোটোকল রান করবে না, তার সাথে কানেক্টিভিটি এইচটিটিপি তে কানেকশন তৈরি করতে পারবে না।
ফায়ারওয়াল তাকে বাধা দিবে। কাজে সেই ধরনের ক্ষেত্রে এই পুশ মেসেজ ইউজ করে, একটা পুশ ইউজ করলে, পুশ যখন সে ইউজ করবে তখন সে কি করবে, সেই যে সেন্ডার যে ফাইলটাকে সেন্ড করবে, সে তখন পুশ একটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করবে, যাতে করে সে ফায়ারওয়াল ভেদ করে আমাকে সে এইটা সেই বা যে করেসপন্ডিং ফাইলটা বা যে রিসোর্সটা যে ইমেজটা আছে সেটাকে আমাকে সেন্ড করতে পারে। সেই অ্যাবিলিটি তার মধ্যে থাকবে। মানে পুশটা হচ্ছে ফায়ারওয়ালকে ব্রেক করে আমাকে ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য এই এই ফাংশনটা, স্পেশাল ফাংশনটা অ্যাপ্লাই করা হয়। ইস্যুস উইথ নোটেলা, কি কি প্রবলেম হতে পারে, তার ইস্যুস কি কি? সিম্পল ব্রডকাস্ট অফ মেসেজেস ইনএফিশিয়েন্ট, যে ব্রডকাস্ট করে করে যে আমার এটা সার্চ করা কোথায় আছে না আছে, এটা একটা ইনএফিশিয়েন্ট প্রক্রিয়া। এক্সাম্পল, ইফ টিটিএল ইজ 7, টিটিএল যদি 7 হয়, যে 7 হপ সে যাইতে পারবে, 7টা হপ, 7টা রাউটার পর্যন্ত যাইতে পারবে, এবং সি যদি 4 হয়, যে তার নেইবার 4টা থাকবে, তাহলে সিঙ্গেল নোটেলা মেসেজ মে জেনারেট 26,240টা মেসেজ নেটওয়ার্কে জেনারেট করবে। এটা হিউজ, একটা সার্চেই এতগুলা মেসেজ জেনারেট করবে। তো এটা যদি আমার 10,000 সার্চ হয়, তাহলে কি পরিমাণ মেসেজ জেনারেট করবে? দিস ইজ হিউজ। তো এভরি নোড দ্যাট রিসিভস এ রিকোয়েস্ট স্ক্যানস ইটস লোকাল ডাটাবেস, এবং সেই যে যে পাবে এই মেসেজগুলা, তারা তাদের লোকাল ডাটাবেসটাকে সার্চ করবে। তো এটাও তো একটা হিউজ টাইমের ব্যাপার, যে এতগুলা লোক পাচ্ছে, তারা আবার প্রচুর তাদের সার্চ করতেছে, তাহলে সার্চিং টাইম, তারপর আবার সেটাকে না পাইলে সেটা ফরওয়ার্ড করে দেওয়া, তো এই প্রক্রিয়াটা হিউজ টাইম কনজিউমিং হবে। শুধু নেটওয়ার্ক কনজেস্টেড হবে না, নেটওয়ার্কটা শুধু মেসেজ দিয়ে ভরে যাবে না, এটা টাইম কনজিউমিংও অনেক বেশি হবে। দেয়ার আর মেথডস টু ইমপ্রুভ দ্য ব্রডকাস্ট মেসেজিং, এই ব্রডকাস্ট মেসেজকে ইমপ্রুভ করার কি টেকনিক আছে? সেটা হলো, টিটিএল প্রথমে এক দিয়ে পাঠাইতে হবে, যে আমার নেইবার গুলা দেখবে, যদি না পাই এখানে, এখান থেকে যদি সে ক্যাশ হিট না হয়, সেই কি হিট যেটা, সেটা হচ্ছে বা কোয়েরি হিট, কোয়েরি হিট যদি না হয়, তাহলে পরক্ষণে সে টিটিএল 2 সেট করে তারপর পাঠাবে, মানে আইপিটাকে 2 করে, আইপি প্যাকেটের মধ্যে টিটিএল ফিল্ডটা আছে সেটা 2 করে পাঠাবে, তার মানে সে দুইটা হপ যাওয়ার এবিলিটি দিবে। তখন তারপরে যদি না পায়, সে 3টা হপ যাওয়ারই দিবে। মানে এইভাবে পর্যায়ক্রমিক ভাবে সে না পাইলে এটা বাড়াবে। বাড়লে যেটা হবে, সেটা পাওয়ার সম্ভাবনা বাড়বে, নর্মালি যেহেতু সিস্টেমটা ওরকম ডিজাইন করা, কাজে 1 2 3 4-এর মধ্যে পেয়ে যাবে সে। সাতটা হপ পাঠানোর কোনো প্রয়োজন নেই। অথবা র্যান্ডম ওয়াকার সার্চ হতে পারে, এটা আরেকটা স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি কি করে, র্যান্ডম ওয়াকার সেন্ড বাই রিকোয়েস্টিং পিয়ার্স, সে বা র্যান্ডম ভাবে সিলেক্ট করে তাদের মাধ্যমে সে সার্চিং অপশনটা পাঠাবে। সাবসিকুয়েন্ট পিয়ার্স অনলি সেন্ড রিকোয়েস্ট টু আদার নেইবার্স বাট উইথ হাই টিটিএল, তাহলে সে আলটিমেটলি তাদের নেইবার গুলোর মাধ্যমে অ্যাকর্ডিংলি পাঠাবে। তার মানে স্পেসিফিক একটা ব্রাঞ্চিং এর মাধ্যমে সে সিলেক্ট করে সে পাঠাবে, এভাবে ব্লাইন্ডলি সে ব্রডকাস্ট করবে না। ক্যান গ্রেটলি রিডিউস দ্য মেসেজ ওভারহেড বাট ইনক্রিজেস দ্য সার্চ টাইম। তো এইভাবে পাঠাইতে চাইলে তার সার্চ টাইম বেড়ে যাবে, যে এইভাবে স্পেসিফিক পাঠাইলে তার স্ট্র্যাটেজিক্যালি, যে ব্রডকাস্টে যেমন চারিদিকে ছড়িয়ে গিয়ে সবাই একই সাথে পেয়ে যাচ্ছে, এইভাবে সে যেহেতু পাবে না, তার টাইম কনজিউমিংটা বেশি হবে। যদিও এখানে কনজেশনটা কম হবে, বাট টাইমটা বেশি লাগবে। তারপর আসছে ফাস্ট ট্র্যাক, সেটা ডেভেলপ হয়েছে 2001 সালে, আগের মতোই। সেভারেল অফ দ্য ফাস্ট ট্র্যাক নেটওয়ার্ক, যেমন রুকস্টার বা কাজা কাজা হ্যাভ বিন শাট ডাউন অর লিমিটেড বাই দ্য লিগাল, সে একই ব্যাপার। সবগুলা পিয়ার টু পিয়ার প্রোটোকলের একই অবস্থা, সেটা হয়তো লিগাল সুইটের দ্বারা ঝামেলায় পড়ে যাচ্ছে। ফাস্ট ট্র্যাক ইজ এ পিয়ার টু পিয়ার প্রোটোকল, নট দ্য অ্যাপ্লিকেশন। ক্লায়েন্ট ইমপ্লিমেন্টিং ফাস্ট ট্র্যাক ইনক্লুড কাজা, রুকস্টার বা আইমেশ, যে যে ধরনের অ্যাপ্লিকেশন আছে, তারা আহ, এই ফাস্ট ট্র্যাক অ্যাপ্লাই করে তারা অ্যাপ্লিকেশন গুলো তৈরি করেছে। এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে হায়ারার্কিক্যাল পিয়ার টু পিয়ার সিস্টেম। তার মানে এখানে হায়ারার্কি আছে, হায়ারার্কির মাধ্যমে কিছু কিছু জিনিস হয়তো সার্ভার হিসেবে ট্রিট করতেছে, কোনো কোনো সিম্পল ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। এইভাবে সে হায়ারার্কি তৈরি করেছে। সুপার পিয়ার আর্কিটেকচার, এখানে একটা স্পেশাল আর্কিটেকচার সে করতেছে, সেটা হলো সুপার পিয়ার। তার মানে হায়ারার্কি যেহেতু বজায় রাখতেছে, তার মানে বিভিন্ন ধরনের বিভিন্ন পিয়ার গুলার বিভিন্ন রকমের পাওয়ার প্রোভাইড করতেছে। সে কি কি পাওয়ার আমরা সেগুলো দেখি, যে সুপার পিয়ার আর্কিটেকচার জিনিসটা কি, সেটা আমরা দেখি। এইম টু কম্বাইন এফিসিয়েন্ট সেন্ট্রাল আর্কিটেকচার উইথ রোবাস্টনেস অফ দ্য ফ্ল্যাট আর্কিটেকচার। সেন্ট্রাল সেন্ট্রালাইজার আর্কিটেকচার যে ন্যাপস্টার ইউজ করেছিল, তার যে এফিসিয়েন্সি এবং ফ্ল্যাট আর্কিটেকচারের যে রোবাস্টনেস, নুটেলা যেটা করেছে, সেই দুটাকে কম্বাইন করার জন্য
এই ফার্স্ট একটা, এই দুটাকে জাস্ট ব্লেন্ডিং করেছে। এবং সেখানে থ্রি টাইপস অফ পেয়ার তারা করেছে, সেটা হলো সুপার পেয়ার, সুপার সুপার পেয়ার, তার মানে এটা হাইয়েস্ট হায়ারার্কিতে আছে। তারা বিভিন্ন ধরনের লিস্টিং পেয়ার গুলা লিস্ট করার জন্য শুধু ব্যবহার হবে। আর সুপার পেয়ার একটা আছে, সেটা ইন্ডেক্সিং ইনফরমেশন আনার জন্য। অর্ডিনারি পেয়ার তারা সার্চ করবে, করবে, তাই করবে। আর তিন ধরনের হায়ারার্কি এখানে সাপোর্ট করা হচ্ছে। ক্লায়েন্ট সফটওয়্যার ক্যান ডাইনামিক্যালি চেঞ্জ ফ্রম নোড টু পেয়ার, ফ্রম পেয়ার টু সুপার। যাদের কনফিগারেশন খুব ভালো আছে বা রিসোর্স খুব ভালো, বেশ হায়ার আর্কিটেকচার বা হায়ার পাওয়ার আছে, তারা পেয়ার থেকে সুপার পেয়ার যেতে পারে যদি তাদের কাছে ইনাফ ইনফরমেশন স্টোরেজ করার ক্যাপাবিলিটি থাকে, তাদের কাছে পর্যাপ্ত ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল স্টোর করার যদি ক্যাপাসিটি থাকে, তারা পেয়ার থেকে সুপার পেয়ার হতে পারে। এবং তারা ওই সুপার পেয়ার গ্রুপে অ্যাড হতে পারে। অ্যাড হওয়ার মাধ্যমে তারা বাকি ক্লায়েন্টদেরকে সাপোর্টটা প্রোভাইড করতে পারে। আর আমাদের লাস্টে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিলস। এটা আর একটা আর্কিটেকচার যার মাধ্যমে আমরা ইউজ করে যে কি সেটা হলো খর্ড। খর্ড একটা ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল ইউজ করে আমরা হ্যাশ টেবিল বুঝি। হ্যাশ টেবিল হচ্ছে আমাদের যে কুইক সার্চ করার জন্য। হ্যাশ টেবিলের কাজ হচ্ছে আমাদের কুইক যদি আমরা সার্চ করতে চাই কোনো কিছু, তাহলে আমরা হ্যাশ টেবিল ইউজ করি। তার মানে আইডি বেস, যে কোনো একটা কন্টেন্ট থেকে আমরা আইডি জেনারেট করি, কি জেনারেট করি হ্যাশিং ফাংশনের মাধ্যমে। এবং সেই হ্যাশ ফাংশনের মধ্যে সেই যে কিটা, সেই কি জায়গার মধ্যে আমরা আইটেমটা রেখে দিই। এখন যখন সার্চ করি তখন আইটেমটাকে আমরা হ্যাশ করে সেই হ্যাশ লোকেশন অনুসারে গিয়ে আমরা সেখান থেকে আইটেমটা নিয়ে আসি। এখন ডিস্ট্রিবিউটেড হ্যাশটা কিভাবে হ্যাশ করতে হলে, হ্যাশ টেবিল গুলো যেহেতু অনেক, যদি মিলিয়ন অফ কন্টেন্ট থাকে, তো সেখানে হ্যাশ টেবিলটা অনেক বড় হয়ে যায়, তাহলে পুরো হ্যাশ টেবিলটা আসলে এক জায়গায় রাখা সম্ভব না। যেহেতু হ্যাশ টেবিলটা এক জায়গায় রাখা সম্ভব না, তাহলে আমরা কি করতে চাই, আমরা হ্যাশ টেবিলটাকে বিভিন্ন জায়গায় রাখতে চাই, ভেঙে ভেঙে ডিস্ট্রিবিউটেড আকারে, যেখানে এতটা আছে, এখানে এতটা আছে, এখানে এতটা আছে। যে ভেঙে ভেঙে যেহেতু রাখতেছি, সেহেতু ডিস্ট্রিবিউটেড আকারে রাখার এই প্রক্রিয়াটাকে ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল আমরা বলতেছি। তো হিস্ট্রি এটা হচ্ছে মোটিভেটেড বাই দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ নেপস্টার, নুটেলা, সিমিলার পিয়ার টু পিয়ার প্রোটোকল ফর ফাইল শেয়ারিং। ফাইল শেয়ারিং এর জন্য যতগুলো প্রোটোকল আছে, তাদের ভিন্ন ভিন্ন ডিসঅ্যাডভান্টেজ আছে। সেগুলিকে ওভারকাম করার জন্য ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিলটা আছে। রিসার্চ হ্যাজ বিন ইউজড ফর ফাইল শেয়ারিং, ইনস্ট্যান্ট মেসেজিং, ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, ওয়েব ক্যাশিং, এগুলোর জন্য ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমটা ইউজ করা হচ্ছে। ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল আর পিয়ার টু পিয়ার অ্যালগোরিদম, এটা প্রোটোকলও না, এটা অ্যাপ্লিকেশনও না, এটা একটা অ্যালগোরিদম। যেটা একটা প্রোটোকল ইউজ করতে পারে অ্যালগোরিদমটা, বা অ্যাপ্লিকেশনও এই অ্যালগোরিদমটা ইউজ করতে পারে। কর্ড, পেস্ট্রি, ট্যাপেস্ট্রি আর স্পেসিফিক distributed hash table algorithms. BitTorrent is an example of protocol application that uses the hash distributed hash table. Coral content distribution network also uses distributed hash table. তার মানে ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিলটা অনেক লেটেস্ট টেকনোলজি যারা আছে, বিটটরেন্ট, কোরাল কন্টেন্ট ডিস্ট্রিবিউটর, বিভিন্ন টেকনিক বা কর্ড, পেস্ট্রি, ট্যাপেস্ট্রি, বিভিন্ন ধরনের প্রোটোকল গুলা এটা ইউজ করতেছে। তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্ট্রাকচার পয়েন্ট পেয়ার টু পেয়ার সিস্টেম, ফ্ল্যাট আর্কিটেকচার এবং টাইটলি কাপ। এই তিনটা যে বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্য ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল প্রোভাইড করে থাকে। এবং এর উপর বেস বেস করে কর্ড যেটা আছে, পেয়ার টু পেয়ার যে প্রোটোকলটা, যেটা ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল অ্যালগোরিদমটা ইউজ করতেছে, সেটা বেস করে কিভাবে সে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো দূর করতেছে। যেটা আমরা যদি কি করি, ব্রডকাস্ট করি, সেই ক্ষেত্রে ঝামেলা হচ্ছে। সার্চিং এর ক্ষেত্রে ব্রডকাস্টিং এর ঝামেলা হচ্ছে, ডিলে হচ্ছে। লট অফ থিং কে অ্যাভয়েড করার জন্য আমরা যে প্রক্রিয়াটা করেছি, সেই প্রক্রিয়াটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কট কিভাবে বা ট্যাপেস্ট্রি কিভাবে সেই জিনিসটা রিজলভ করতেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আমরা নেক্সটের দিন ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল দিয়ে যে আমাদের যে প্রোটোকল, খড় প্রোটোকল, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করেছে সেটা আমরা দেখবো, দেখে আমাদের শেষ। তো ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিলটা কি জিনিস, তোমরা এটা ভালো করে দেখে আসবে। হ্যাশ টেবিল কি জিনিস আর ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল কি জিনিস, এটা তোমরা দেখবা, দেখে তারপরে ক্লাস আসবে। ঠিক আছে, আমি ধরবো, প্রথমে ধরবো হলো হ্যাশ টেবিল কি আর ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল কি, তারপর আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে মুকিত, আজকে কিছু জিজ্ঞেস করবা?
পরীক্ষা তো শেষই হলো না, বেস্ট টু বেস্ট থ্রি কি জিনিস হবে? পরীক্ষা তো শেষই হয় নাই, পরীক্ষা তো একটা রয়েছে। একটা রয়েছে না? আগে দেখে নেই কি অবস্থা, তারপরে তো। ঠিক আছে তাহলে। তাহলে থাক, রাত হয়ে গেছে অনেক। হ্যাভ রেস্ট।